এভরিওয়ান, পডকাস্ট উইথ সানিদের আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের গেস্ট ডক্টর সৌরভ তালুকদার স্যার, যিনি পেশায় একজন রেডিওলজিস্ট। কয়েক বছর আগে একটা স্ট্যান্ড আপ কমেডি যে শো গুলো হয়, ওখানে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান মন্তব্য করেছিলেন যে রেডিওলজিস্টরা তো ডাক্তার, মানে এরকম নিয়ে একটা হাসাহাসি হয়েছিল। Oh, you're a doctor, great man. MBBS क्या कर ली है? पीजी कर लिया। पीजी कर ली, किस चीज़ के डॉक्टर हैं आप? रेडियोलॉजी। रेडियोलॉजी। पता क्या होता है? पता है? एक्सरे निकालते हैं। तो तुम भी अपने आप को डॉक्टर बुलाते? আমরা এই ব্যাপারটাকে মনে করছি যে যদি তাদের মধ্যে তারা অত্যন্ত শিক্ষিত হয় এবং তাদের মধ্যে যদি রেডিওলজি ব্যাপারটাকে নিয়ে বা রেডিওলজিদের নিয়ে ধারণাটা ভুল থাকে, তাহলে সাধারণ মানুষদের মধ্যে হয়তো আরো কিছু মিথস আছে যেগুলো থেকেই যায়। তো আজকে আমাদের গেস্ট, প্রথমে তাকে আমরা স্বাগত জানাই আমাদের চ্যানেলে। স্যার, আমরা এই রেডিওলজি যে ব্যাপারটা আছে, এই রেডিওলজি ব্যাপারটা নিয়ে আপনার থেকে সরাসরি জানতে, রেডিওলজি কি, রেডিওলজিস্ট কারা হন এবং তাদের এই স্বাস্থ্যক্ষেত্রে মানে পুরো ব্যাপারটাতে আপনাদের মানে কতটা জরুরি ভূমিকা আছে, সেটা যদি আমাদের একটু ক্লিয়ারলি বলেন। দেখুন, রেডিওলজি হচ্ছে আমাদের মেডিকেল ফিল্ডের একটা ব্রাঞ্চ, একটা শাখা। আপনারা জানেন যে মেডিকেল ফিল্ডে অনেক রকম শাখা থাকে, অনেক রকম স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি ডিভিশন থাকে মেডিকেল ফিল্ডে। তার ভিতরে একটা ডিভিশন হলো রেডিওলজি। একজন হাড়ের ডাক্তারবাবু, যিনি যাকে আমরা বলি অর্থোপেডিক সার্জন, তিনি আমার হাড়ের সংক্রান্ত কোনো সমস্যা কিংবা ফ্র্যাকচারের ট্রিটমেন্ট করেন। একজন কার্ডিওলজিস্ট বা হার্টের ডাক্তারবাবু যেমন হার্টের সংক্রান্ত কোনো সমস্যা ট্রিটমেন্ট করেন, ওষুধ দেন বা কোনো অপারেশন করেন। একজন গাইনি ডাক্তারবাবু, গাইনিকোলজিস্ট, যেমন স্ত্রীরোগঘটিত সমস্যা বা বাচ্চার জন্ম দেওয়া সেই সংক্রান্ত জিনিসগুলো দেখেন। একজন নিউরোলজিস্ট যেমন নার্ভ সংক্রান্ত বা মাথা সংক্রান্ত সমস্যাগুলো ট্রিটমেন্ট করেন। এবং রেডিওলজি সেরকমই একটি ব্রাঞ্চ। রেডিওলজিস্টের কাজটা কিন্তু মূলত ট্রিটমেন্ট সংক্রান্ত নয়, আমাদের কাজটা মূলত রোগ নির্ণয়, আর সেখানেই আমাদের কিন্তু মূল গুরুত্ব। এমবিবিএস আমাদের প্রত্যেক ডাক্তারবাবু আমরা এমবিবিএস পাশ করার পর আমাদেরকে একটা পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সামিনেশনে যেতে হয়। সেই এন্ট্রান্স এক্সামিনেশন, যেটা আপনারা জানেন যে যাকে আমরা সহজবোধ্য ভাষায় বলি এমডির পরীক্ষা, এমডির প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষাটা অত্যন্ত কঠিন হয়। এবং সেই পরীক্ষায় যারা প্রথম দিকে র্যাঙ্ক করে তারাই কিন্তু মূলত রেডিওলজি নেয় বা রেডিওলজি পায়। কাজে বুঝতে পারছেন যে রেডিওলজি এই সাবজেক্টটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হলে ডাক্তারবাবুরা যারা প্রথম দিকে র্যাঙ্ক করেন তারাই এই সাবজেক্টটা নিতে পারেন। আমাদের গুরুত্বটা কোথায়? রেডিওলজির গুরুত্ব বা রেডিওলজিস্টদের গুরুত্বটা কোথায়? আমরা রোগ নির্ণয় সাহায্য করি। কিভাবে সাহায্য করি? বিভিন্ন মোডালিটিস থাকে রোগ নির্ণয়ের। তার সর্বপ্রথম যেটা এসেছিল যে মোডালিটিস অফ রেডিওলজি, সেটা হচ্ছে এক্সরে। তারপর আরো অনেক মোডালিটিস ডেভেলপ করেছে, যেমন আল্ট্রাসাউন্ড বা আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই বা এখন পেট সিটি স্ক্যান, পেট এমআরআই, এবং আরো অনেক রকম নিত্য নতুন মোডালিটিস ডেভেলপ করছি। সেই মোডালিটিস গুলোর মাধ্যমে আমরা নিখুঁতভাবে রোগ নির্ণয় করে রোগীর ট্রিটমেন্ট বা চিকিৎসাকে সঠিক দিশা দিতে সাহায্য করি। স্যার, আমাদের ইউজার মানে যারা পেশেন্ট হয় তাদের মনে এই ব্যাপারগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকে। তো তার মধ্যে একটা প্রশ্ন এরকমও থাকে যে আগেকার দিনে যেটা হতো মানে আমি দেখেছি যেটা একটা মিথ অবশ্যই, যে অনেক যদি আল্ট্রাসাউন্ড করা হয় বিশেষ করে প্রেগনেন্ট অবস্থায়, তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে। কিন্তু আমরা এখন দেখেছি একটা রেগুলার বেসিসে আল্ট্রাসাউন্ড করে করেই ম্যাটার গুলোকে ট্র্যাক করা হয় যে কতটা এগুলো কি হলো। এই মিথটা যে মানে কিরকম ভাবে আপনি যেটা বললেন পুরোপুরি মিথ, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই সঠিক ঘটনার। আল্ট্রাসাউন্ড একটি অত্যন্ত সেফ অ্যান্ড সিকিউর এক্সামিনেশন, এবং প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ গর্ভস্থ সন্তানের সঠিক গঠন বৃদ্ধি নির্ণয় করার জন্য। প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ড অনেকবার করা হয়। একবার প্রথম যখন প্রেগনেন্সি কনফার্ম করার জন্য আল্ট্রাসাউন্ড করা হয়, যাকে বলে ভায়াবিলিটি স্ক্যান। এরপর প্রেগনেন্সি কত সপ্তাহে সেটা নির্ণয় করার জন্য স্ক্যান করা হয়, যাকে বলে ডেটিং স্ক্যান। তারপর একটা এনটি স্ক্যান করা হয় 12 থেকে 13 সপ্তাহের মধ্যে, মূলত যেখানে বাচ্চার কিছু কিছু সমস্যা, যেমন ধরুন ডাউন সিনড্রোম, জিনঘটিত সমস্যা আছে কিনা সেটা নির্ণয় করা হয়। এছাড়া অ্যানোমালি স্ক্যান করা হয় 18 থেকে 22 সপ্তাহে, মূলত 20 সপ্তাহের কাছাকাছি সময়, যেখানে বাচ্চার সার্বিক গঠন ঠিক মতো হচ্ছে কিনা নির্ণয় করা হয়। তারপর 22 থেকে 24 সপ্তাহের ভেতরে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়, যেখানে বাচ্চার হার্টকে বা হৃৎপিণ্ডকে অনেক ইন ডিটেল, ইন ডেপথ দেখা হয়। তার এটা তো গেল মানে স্ট্রাকচারাল স্ক্যান বা বাচ্চার শারীরিক গঠন দেখার স্ক্যান। এরপর আমরা ট্রাইমেস্টারে মানে 28 সপ্তাহের পর গ্রোথ স্ক্যান করি,
যেখানে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ অন্তর অন্তর বাচ্চার বৃদ্ধি দেখা হয়, যে বাচ্চার বৃদ্ধি সঠিক সময় হচ্ছে কিনা দেখা হয়, সঠিক ভাবে হচ্ছে কিনা দেখা হয়, এবং সেই অনুযায়ী বাচ্চা ডেলিভারি ডেট ঠিক করা হয়, যে ডেলিভারি কোন সময় করা হবে, কতদিন বাচ্চাকে মায়ের পেটের ভিতর রাখা যাবে, বা কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, বাচ্চাকে তাড়াতাড়ি বের করে নিতে হবে কিনা, সেগুলো কিন্তু নির্ণয় করা হয়। তা আপনি যেটা বললেন আল্ট্রাসাউন্ড স্ক্যান কিন্তু সম্পূর্ণভাবে একটি সেফ পরীক্ষা। এটা একটা বেসিক্যালি সাউন্ড, আমি যে কথা বলছি যে সাউন্ড বের হচ্ছে এটা আল্ট্রাসাউন্ড। আমার কথাটা অডিবল সাউন্ড, আপনি শুনতে পাচ্ছেন। আল্ট্রাসাউন্ডটা কিন্তু একই সাউন্ড, ওটা আপনি শুনতে পাচ্ছেন না, কারণ তার ফ্রিকোয়েন্সিটা মানুষের কানের, আমাদের শোনার যে ক্ষমতা, কানের যে ফ্রিকোয়েন্সি শব্দ আমাদের কানে শুনতে পারে তার থেকে তার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, সেই জন্য আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু ওটা শব্দ, আমার মুখের শব্দ যেমন আপনার কোনো ক্ষতি করবে না, আল্ট্রাসাউন্ডের শব্দ কিন্তু আপনার বা গর্ভবতী মায়ের যে ভ্রূণ আছে পেটের ভেতর তার কিন্তু কোনো ক্ষতি করবে না। এবং শুধু প্রেগনেন্সি বলে না, আল্ট্রাসাউন্ড, এই প্রসঙ্গে আমি বলি, এটা একটা অদ্ভুত আবিষ্কার বিজ্ঞানের। শুধু গর্ভস্থ ভ্রূণের জন্য না, শুধু প্রেগনেন্ট মায়েদের জন্য নয়, এমনি যে কোনো মানুষের জন্য, মানে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের সমস্ত জায়গায় আল্ট্রাসাউন্ড হয়, এবং খুব সহজে এই পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু অনেক জটিল রোগ নির্ণয় করতে পারি। কাজে আল্ট্রাসাউন্ড কিন্তু সঠিক ডাক্তারবাবু, রেডিওলজিস্ট ডাক্তারবাবুর কাছে এবং সঠিক ডায়াগনোসিস সেন্টারে করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঠিক। স্যার যেটা আরেকটা ব্যাপার, এই আল্ট্রাসাউন্ড দিয়ে মোটামুটি আমরা প্রেগন্যান্সির ব্যাপারটা তো আপনি বলেই দিলেন, এছাড়া আর কি কি রোগ নির্ণয় করা সম্ভব? সবচেয়ে প্রথমে আসে যে অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড, পেটের আল্ট্রাসাউন্ড। পেটের দেখবেন অনেক রকম আল্ট্রাসাউন্ড ডাক্তারবাবুরা লিখে, যেমন হোল অ্যাবডোমেন, মানে পুরো পেটের আল্ট্রাসাউন্ড, একদম পেটের উপরে, পেট থেকে তলার পেটে আল্ট্রাসাউন্ড। এর মাধ্যমে পেটের যে বিভিন্ন অর্গান আছে, যেমন ধরুন লিভার, গল ব্লাডার, কিডনি, স্প্লিন, ইউরিনারি ব্লাডার, ছেলেদের প্রস্টেট, মহিলাদের ইউটেরাস এবং ওভারি, মানে জরায়ু এবং ডিম্বাশয়, তার যে কোনো সমস্যা কিন্তু আমরা ধরতে পারি। লিভারে ফ্যাটি লিভার হয়েছে কিনা, ঠিক আছে, বা ফ্যাটি লিভার হলে তার গ্রেডিং কত, সেটা মাইল্ড ফ্যাটি লিভার নাকি খুব সিভিয়ার ফ্যাটি লিভারের দিকে যাচ্ছে, সেটা ধরতে পারি। গল ব্লাডারের পাথর হয়েছে কিনা, স্টোন হয়েছে কিনা, যার জন্য অনেক সময় আমাদের পেটে ব্যথা করে, বুক চালা, অম্বল, বদহজম নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে, তখন আমরা আল্ট্রাসাউন্ড করেছি গল ব্লাডারের পাথর। গল ব্লাডারের পাথর ধরার জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টুল হলো কিন্তু আল্ট্রাসাউন্ড। ঠিক সেমন ভাবে আমাদের কিডনি বা ইউরেটার বা ইউরিনারি ব্লাডার, এগুলোতে যদি পাথর হয়ে থাকে, সেগুলো ধরার ক্ষেত্রে কিন্তু আল্ট্রাসাউন্ডের ভূমিকা অনস্বীকার্য। এছাড়া একটু বয়স হলে ছেলেদের আমাদের যেটা হয় যে প্রস্টেট বেড়ে যায়, বারবার ঘন ঘন বাথরুমে যাওয়া, সেই সমস্যাগুলো হয়। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমরা এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে প্রস্টেটে কোনো সমস্যা আছে কিনা দেখতে পারি, বা মহিলাদের ক্ষেত্রে ইউটেরাস বা ওভারিতে কোনো সমস্যার জন্য পিরিয়ডসে কোনো সমস্যা হচ্ছে কিনা, অনেক ক্ষেত্রেই হয় ডিসমেনোরিয়া হয়, পিরিয়ডসে অনেক ব্যথা করে, পিরিয়ড ইরেগুলার হয়, বা অনেক ক্ষেত্রে বা সন্তান আসতে চায় না, সেই সব কোনো সমস্যা আছে কিনা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখতে পারি। পেটের আল্ট্রাসাউন্ড অনেক রকম হয়, যেমন একটা বললাম হোল অ্যাবডোমেন, গোটা পেটে আল্ট্রাসাউন্ড। যদি ডাক্তার মনে করেন আপনার উপরের পেটটা দেখলেই হবে, সেক্ষেত্রে যদি আপার অ্যাবডোমেন লেখেন। কিন্তু যদি উনি মনে করেন যে আপনার শুধু কিডনি সংক্রান্ত সমস্যা বা ইউরিন সংক্রান্ত কোনো সমস্যা দেখতে হবে, তাহলে ইউএসসি কিউবি উনি লেখেন। যদি উনি মনে করেন যে আপনার শুধু পেলভিস, মানে মহিলাদের ইউটেরাস ওভারি সংক্রান্ত বা রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট সংক্রান্ত কোনো সমস্যা দেখতে হবে, সেক্ষেত্রে আমরা লোয়ার অ্যাবডোমেন করি বা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করি, যেটা বেসিক্যালি পেটের আল্ট্রাসাউন্ড, কিন্তু সেটা একটু অন্য রাস্তা দিয়ে করা হয়, এবং সেটা অনেক পেটের উপর দিয়ে দেখার থেকে অনেক নিখুঁত এবং অনেক বেশি অ্যাকুরেট হয়। এছাড়া যদি আমরা অ্যাবডোমেনের বাইরে যাই, পেটের বাইরে যাই, তাহলে অনেক রকম অনেক রকম অ্যাপ্লিকেশন আছে আল্ট্রাসাউন্ডের। যদি আমাদের একটা বলি আমরা হাই রেজলিউশন আল্ট্রাসাউন্ড, সেটাতে আমরা ওটা অন্য প্রোব দিয়ে আমি আপনাকে দেখাই। পেটের আল্ট্রাসাউন্ড আমরা করি, এই প্রোব, এটাকে আমরা বলি কার্ভেলিনিয়ার প্রোব, ঠিক আছে। এটা মুখটা হচ্ছে অনেকটা কার্ভেলিনিয়া, স্ট্রেট না, এটা দিয়ে আমরা পেটে আল্ট্রাসাউন্ড করি, বা প্রেগনেন্ট মায়েদের আল্ট্রাসাউন্ড আমরা এটা দিয়ে করি। এছাড়া যদি আমরা অন্য বডি পার্টে আল্ট্রাসাউন্ড করি, তাহলে আমরা এই প্রোবটা দিয়ে করি, যাকে আমরা বলি লিনিয়ার প্রোব। ধরুন কারো গলায় কোনো সমস্যা আছে, কোনো ফুলে গেছে, মনে হচ্ছে গ্ল্যান্ড ফুলে গেছে বা থাইরয়েডের সামনের জায়গাটা ফুলে গেছে, সেক্ষেত্রে আমরা ইউএস নেক বা ইউএস থাইরয়েড করবো, এই প্রোবটা দিয়ে করবো। কারো ধরুন ব্রেস্টে কিছু লাম্প আছে, আপনারা জানেন যে মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যান্সার, এবং এতে মর্টালিটির হার অত্যন্ত বেশি যদি ঠিক সময় ধরা না পড়ে। সুতরাং ব্রেস্ট আল্ট্রাসাউন্ড কিন্তু ভীষণ ভাইটাল। কোনো লাম্প যদি পাওয়া যায়, বা অনেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়সের পর স্ক্রিনিং এর জন্য কিন্তু ব্রেস্ট আল্ট্রাসাউন্ড ভীষণ ভাইটাল, সেক্ষেত্রে আমরা এই প্রোবটা দিয়ে করি। বা শরীরের যে কোনো জায়গায় যদি মনে হয় কোনো ফুলে গেছে স্কিনে, বা একটুখানি মাসেলের ভেতর মনে হচ্ছে কোনো ফুলে গেছে, কোনো টিউমার মতো হয়েছে, সেগুলো কিন্তু আমরা হাই রেজলিউশন আল্ট্রাসাউন্ড মাধ্যমে দেখতে পারি। ইভেন চোখের আল্ট্রাসাউন্ড হয়,
চোখে যদি কম দেখে বা চোখে যখন ট্রমা হয়, কোনো আঘাত লাগে, তাহলে চোখের ভিতরে স্ট্রাকচার গুলো কোথায় সমস্যা হচ্ছে, কোনো ড্যামেজ হয়েছে কিনা সেটা কিন্তু আল্ট্রাসাউন্ডে দেখা যায়। এছাড়া যদি কোনো হার্নিয়ার সমস্যা হয়, ধরুন অনেক ক্ষেত্রে হার্নিয়া হতে পারে বা কোনো অপারেশন হয়েছে, সেই অপারেশনের জায়গাতে পেটে ধরুন কোনো সিজার বা কোনো অপারেশন হয়েছে, সেই অপারেশনের জায়গাটাতে একটু ফুলে গেছে, যেটা আমরা বলি ইনসেশনাল হার্নিয়া। সেই হার্নিয়া গুলো কিন্তু আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এই লিনিয়ার বা সুপারফিশিয়াল প্রোব দিয়ে আমরা দেখে থাকি। পুরুষদের ক্ষেত্রে স্ক্রুটামে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে, ধরুন পেন হতে পারে, টেস্টিসে ব্যথা করছে কোনো কারণে, ঠিক আছে, ইনফেকশন হতে পারে, যাকে আমরা বলি এপিডাইম অর্কাইটিস, কিংবা ব্লাড সার্কুলেশন কমে যেতে পারে, যাকে আমরা টেস্টিকুলার টরশন বলি, কিংবা টেস্টিসে চোট লাগতে পারে। সেই ক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে কিন্তু আমরা আল্ট্রাসাউন্ডের মধ্যে দেখতে পারি। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডপলার, ব্লাড সার্কুলেশন। আমাদের ডপলার কিন্তু গোটা শরীরের হয়। আমরা যদি আপার লিম্ব, আমাদের হার্ট থেকে তো ব্লাড যাচ্ছে, ব্লাডটা হার্ট থেকে আর্টারির মাধ্যমে, আউটার মাধ্যমে শরীর বিভিন্ন জায়গায় যাচ্ছে। সেই অর্গান ব্লাড সার্কুলেশন কেমন হচ্ছে, আমাদের পায়ে ব্লাড সার্কুলেশন কেমন হচ্ছে সেটা দেখার জন্য পায়ের ডপলার করতে দেওয়া হয়। একটা হচ্ছে আর্টারিয়াল ডপলার, একটা হচ্ছে ভেনাস ডপলার। আর্টারিয়াল ডপলারে আর্টারি দেখা হয় যে হার্ট থেকে আর্টারির মাধ্যমে ব্লাড কেমন ভাবে যাচ্ছে, সঠিকভাবে যাচ্ছে কিনা, নাকি কোনো ব্লক হচ্ছে। আর ভেনাস ডপলারে দেখা হয় পা থেকে, মানে পেরিফেরি থেকে, শরীরের বিভিন্ন পার্ট থেকে হার্টে ব্লাডটা ঠিক মতো আসছে কিনা, নাকি কোথাও কোনো ব্লক হচ্ছে। যেমন পায়ের ডপলার করা হয় আর্টারি ভেন, হাতের ডপলার করা হয় আর্টারি ভেন ডপলার, হাতের করা যেতে পারে। তেমন ভাবে গলার ডপলার করা হয় যে মাথায় ব্রেনে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হচ্ছে কিনা, সেটাকে বলি আমরা ক্যারোটিড ডপলার। এছাড়া কিডনিতে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হচ্ছে কিনা দেখার জন্য রিনাল ডপলার। যদি কারো প্রেশার বেশি থাকে, অনেকে ডাক্তাররা ডপলার দেখতে চান যে কিডনিতে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হচ্ছে কি, নাকি সেখানে অবস্ট্রাকশন হয়, তার জন্য প্রেশার বেড়ে যাচ্ছে। সুতরাং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে একটা মানে প্রচুর সংখ্যক রোগ আমরা কিন্তু নির্ণয় করতে পারি। এছাড়া আরো দুটো প্রোবের কথা আমরা আপনাদের বলি। এটা যেটা বলছিলাম, একটা ট্রান্সভাইজেনাল প্রোব। এটা দিয়ে ট্রান্সভাইজেনালি, মানে মায়েদের ভ্যাজাইনার মধ্যে দিয়ে প্রোবটা ইনসার্ট করে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পেতে পারি। যেটা লোয়ার অ্যাবডোমিনাল পেলভিস আমরা পেটের উপর দিয়ে করি, সেটা কিন্তু ডিভিএস প্রোব দিয়ে আমরা কিন্তু করে অনেক বেটার ইনফরমেশন পাই। ইভেন প্রেগনেন্সিতেও এই ট্রান্সভাইজেনাল প্রোব কিন্তু অনেক কাজে লাগে। আর্লি প্রেগনেন্সিতে প্রেগনেন্সি কোথায় আছে দেখার জন্য, কত সপ্তাহে প্রেগনেন্সি হয়েছে দেখার জন্য, কিংবা পরবর্তীকালে প্রেগনেন্সিতে সার্ভাইকাল লেন্থ দেখার জন্য, বা বাচ্চার মাথা বা মুখ ভালো করে দেখার জন্য কিন্তু আমাদের এই প্রোবটা কাজে লাগে। স্যার, এছাড়া এই ব্যাপারটা কি পেনফুল, মানে এই ট্রান্সভাইজানাল? না, একদম না, একদম এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা কিন্তু ট্রান্সভাইজানাল সোনোগ্রাফি অত্যন্ত সেফ প্রসিডিওর, এটি কিন্তু পেনফুল নয়, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি এটা আপনার করতে প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাকে এটা করাতে হবে। এটা কিন্তু মানে এতে ব্যথার পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এছাড়া আমাদের আল্ট্রাসাউন্ড মেশিনে ইকো প্রোবও থাকে, যার মাধ্যমে আমরা অ্যাডাল্ট ইকো, মানে হার্টে আল্ট্রাসাউন্ড করে থাকি। ইকোকার্ডিওগ্রাফি হার্টে আল্ট্রাসাউন্ড ছাড়া অন্য কিছু নয়, সেটা আল্ট্রাসাউন্ড মেশিনেই হয়, এবং এই প্রোবটির মাধ্যমে কেবল আমরা সেক্টর প্রোব বলি, এর মাধ্যমে কিন্তু করা হয়। স্যার, বলছি যে আল্ট্রাসাউন্ড নিয়ে তো অনেকটা জানতে পারলাম। সিটি স্ক্যান বা এমআরআই যেটা আছে, সেটা কি আরো একটু ডিটেল? দেখুন, সিটি স্ক্যান বা এমআরআই এর অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণ অন্য, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেমন আল্ট্রাসাউন্ডে আমরা অতটা ভালো দেখতে পারি না। ধরুন মাথার ভেতর আল্ট্রাসাউন্ড করা যায় না, ঠিক আছে। মাথার বাইরে কোথাও ফুলে গেছে স্কিনে দেখতে পারি আমরা, কিন্তু মাথার ভেতরে স্ট্রাকচার আল্ট্রাসাউন্ড করা যায় না। সুতরাং কোনো স্ট্রোক হয়েছে কিনা কারো, কিংবা কোনো মাথার ভেতর ক্লট হয়েছে কিনা, সেটা কিন্তু আমরা আল্ট্রাসাউন্ডে বলতে পারবো না। যেমন সিটি স্ক্যান বা এমআরআই করতে হবে। এছাড়া সিটি স্ক্যান বা এমআরআই সারা শরীরেই হয়। হ্যাঁ, অনেক কিছু ইনফরমেশন আমরা আল্ট্রাসাউন্ড থেকে পেতে পারি না, সেগুলো আমরা সিটি স্ক্যান বা এমআরআই থেকে পেতে পারি। কিন্তু তারপর আমি বলবো, ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন কিন্তু সবসময় আল্ট্রাসাউন্ড। যদি পেটের কোনো সমস্যা হয় বা প্রেগনেন্সি ক্ষেত্রে তো আমার সিটি স্ক্যানে কোনো রোলই নেই, এমআরআই রোল কিছু ক্ষেত্রে আছে। যদি আল্ট্রাসাউন্ডে কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ফিটাল এমআরআই করতে বলি, একটা ডেডিকেটেড স্ক্যান, আলাদা জিনিস। কিন্তু প্রেগনেন্সিটা মূলত আল্ট্রাসাউন্ডের রোল, বা পেটের কোনো সমস্যা হলো সেটাও আমাদের মূলত আল্ট্রাসাউন্ডের রোল। আরেকটা জায়গাতে সিটি স্ক্যান আল্ট্রাসাউন্ডের থেকে অনেক বেশি স্কোর করে, অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। একটা তো বললাম ব্রেনের ক্ষেত্রে সিটি স্ক্যান বা এমআরআই ভীষণ ইম্পর্টেন্ট। একটা স্পাইনের ক্ষেত্রে এমআরআই যেমন ভীষণ ইম্পর্টেন্ট, মানে সেখানে আল্ট্রাসাউন্ডের রোল খুব লিমিটেড। সিটি স্ক্যানের রোল অনেকটাই লিমিটেড, যদি ট্রমার ক্ষেত্রে ছোটা খাচ্ছে প্রয়োজন হতে পারে, কিন্তু লো ব্যাক পেন, কোমরে ব্যথা, তার জন্য কিন্তু এমআরআই ভীষণ ইম্পর্টেন্ট। আর আরেকটা যেটা আমি যেটা বলছিলাম, যে হার্টের চেস্টের ক্ষেত্রে, লাংসের ক্ষেত্রে কিন্তু এমআরআই বা আল্ট্রাসাউন্ডের রোলটা কিন্তু একটু লিমিটেড। বুকে জল জমেছে, সেটা আমি আল্ট্রাসাউন্ড থেকে বলতে পারবো।
কিন্তু লাংসের ভেতরে আর কি কি পরিবর্তন হয়েছে, কি কি ক্ষতি হয়েছে, তার জন্য কিন্তু আমাকে সিটি স্ক্যান থোরাক্স করাতেই হবে। সেক্ষেত্রে ইভেন এমআরআই এর রোলটা খুব লিমিটেড, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে সিটি স্ক্যান। হ্যাঁ, প্রথমে চেস্ট এক্সরে করতে দেয়, প্রথমে চেস্ট এক্সরে, তারপর সিটি স্ক্যান। হ্যাঁ, আর অনেক ক্ষেত্রে বুকে জল জমাকে দেখার জন্য বা জলটা বার করার জন্য আমাদের কিন্তু আল্ট্রাসাউন্ড করতে হয়। হ্যাঁ, আমরা কোভিড এর সময় দেখেছি প্রচুর এক্সরে, একদমই তাই, একদমই তাই, একদমই তাই, এটা অনেক ডিটেল একদমই তাই, একদমই তাই। ঠিক স্যার। স্যার, মানে রিসেন্টলি মানে লাস্ট ইয়ারে সম্ভবত আপনি একটা ডায়াগনস্টিক সেন্টার ওপেন করেছেন চুঁচুড়াতে, অ্যাকুলেক্স নাম দিয়ে। তো স্যার, চুঁচুড়াতে অলরেডি অনেক ডায়াগনস্টিক সেন্টার তো আছে, মানে আপনি এটা কিভাবে আলাদা করে দেখছেন, মানে কিভাবে উপকৃত হবে যে আপনার ডায়াগনস্টিক সেন্টার? আপনি ঠিকই বলেছেন, চুঁচুড়াতে ডায়াগনস্টিক সেন্টার অনেকগুলো আছে, কিন্তু আমি এখানকারই যেহেতু ছেলে, আমার চন্দননগরী অরিজিনাল বাড়ি, আমি যেটা দেখছিলাম এখানে কোয়ান্টিটি বেশি হলেও কোয়ালিটিতে কিন্তু সমস্যা আছে। তা আমি মূলত কলকাতাতে প্র্যাকটিস করলো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই জেলাতে অন্তত একটি কিছু সেট আপ করার, যেখানে আমি কলকাতার সমতুল্য পরিষেবা দিতে পারবো। তা কোথায় আমাদের ল্যাবটা বাকিদের থেকে আলাদা সেটা জানার জন্য একটু আমাদের ল্যাবে এলে সুবিধা হয়, বুঝতে পারবেন যে আমাদের পরিবেশ বা আমাদের যন্ত্রাদি কিন্তু বাকিদের থেকে অনেক বেশি উন্নত। এবং আমি নিজে এখানে আল্ট্রাসাউন্ড করি, আমার অন্য রেডিওলজিস্ট ডাক্তারবাবুরাও রয়েছেন। আমাদের যে মেশিন দেখছেন সোনোস্কোপ S50 এলিট, এটা অত্যন্ত হাই এন্ড মেশিন। এখানে আমি দেখালাম যে আমাদের 4খানা প্রোব রয়েছে, এই প্রোবের মাধ্যমে কিন্তু আমরা সরাসরি আল্ট্রাসাউন্ড করতে পারি। আমি নিজে এখানে আল্ট্রাসাউন্ড করি, আমি মূলত আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট, সমস্ত ধরনের আল্ট্রাসাউন্ড। এমন কোন আল্ট্রাসাউন্ড এখানে হবে না, এখানে এমন কোন আল্ট্রাসাউন্ড নেই যেটা এখানে হবে না, কিন্তু অন্য কোথাও হবে। সমস্ত ধরনের আল্ট্রাসাউন্ড কিন্তু আমরা এখানে করে থাকছি, সেই পরিষেবা কিন্তু আমরা এখানকার হুগলি জেলা মানুষকে দেওয়ার জন্যই চুঁচুড়াতেই ল্যাবটা করেছি। আমাদের এই অ্যাকুনেস্ট হেলথ কেয়ার কিন্তু একটি অত্যন্ত সুপরিসর ল্যাব, আপনারা এলে দেখতে পারবেন। এর পরিবেশ কিন্তু বাকি অন্য ল্যাবের থেকে অনেক বেশি পরিচ্ছন্ন, অনেক বেশি স্পেসিয়াস, এবং আমাদের যে যন্ত্রপাতি আছে, আমাদের যে ম্যান পাওয়ার, আমাদের ডাক্তারবাবুরা, টেকনিশিয়ানরা, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট করতে কিন্তু অত্যন্ত কোয়ালিফাইড। কোয়ালিটির জায়গায় কোনো রকম কোনো কম্প্রোমাইজ করছি না, যাতে চুঁচুড়া চন্দননগরের মানুষ বা হুগলি জেলার আরো দূরবর্তী মানুষরা কলকাতায় না গিয়ে কলকাতার মতো পরিষেবা পেতে পারে, সেটা কিন্তু নিশ্চিত করার জন্যই আমরা এই ল্যাবটা খুলেছি। মানে সাধ্যের ভেতরে সুলভ মূল্যে এবং সারাদিন নষ্ট না করে নিজের জায়গায় অত্যাধুনিক রেডিওলজি এবং প্যাথোলজি পরিষেবা পেতে আপনাদের কিন্তু অ্যাকুনেস্ট হেলথ কেয়ারে আসতেই হবে। আর আরেকটা জিনিস, একদম প্রাইম লোকেশনে, চুঁচুড়া শহরের মধ্যে, ইমামবাড়া সদর হসপিটাল একদম ডান পাশে, মানে একদম প্রাইম লোকেশন, কাঠগোড়া মোড় থেকে 1 মিনিটে হাঁটা রাস্তা, চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এটাই আমাদের ইউএসপি বলতে পারো, যে এই জেলার মানুষকে একটু ভালো পরিষেবা দেওয়া, প্রিমিয়াম পরিষেবা দেওয়া, কিন্তু সেটা কোনো কস্ট না বাড়িয়ে অ্যাফোর্ডেবল রেখে, এবং হচ্ছে যাদেরকে কথায় কথায় রেখে কলকাতা ছুটতে না হয়। ঠিক। থ্যাংক ইউ স্যার, আজকে আপনার তরফ থেকে তো অনেক কিছু জানতে পারলাম, বিশেষ করে ইউএসপি সম্পর্কে। আমরা আপনার ভিডিও তো ফেসবুক পেজে মাঝে মাঝেই দেখে থাকি। তো থ্যাংক ইউ আরেকবার আমাদের পডকাস্টে আসার জন্য।